দুই মেদিনীপুরে সমবায় ভোটে নজর তৃণমূল নেত্রীর। সমবায় ব্যাংকের ভোটে কোনো ঢিলেঢালা ভাব নয়, বিধানসভায় দলীয় বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই মেদিনীপুরে সমবায় ভোটের যথেষ্ট প্রভাব রয়েছে বলেই বার্তা। পূর্ব মেদিনীপুর নিয়ে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। কাঁথির সমবায় ভোটে অখিলগিরিকে বাড়তি দায়িত্ব। ভোটে জিততে সব বিধায়কদের একযোগে কাজ করার বার্তা। তমলুকের জয়ে শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর। কাঁথির সমবায় ব্যাংকের ভোটেও আধা সেনা, প্রত্যেক বুথে সিসি ক্যামেরা, বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক। 3 বছরের বেশি সময় ধরে এই ব্যাংকের কোনো পরিচালন সমিতি নেই। ব্যাংক চলছে স্পেশাল অফিসার নিয়োগ করে। পরিচালন সমিতি গঠনের জন্য ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। অনেক টানাপোড়েনের পর ভোটের দিন ঠিক হয়েছে আগামী 15ই ডিসেম্বর। ওই দিন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির 108টি আসনে ভোট। কিন্তু 15ই ডিসেম্বর সর্বভারতীয় পরীক্ষা রয়েছে, তাই ভোটের জন্য কাঁথির অনেক স্কুলই পাওয়া যাচ্ছে না। শেষমেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিবর্তন করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। ভোটারদের অসুবিধা হবে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি আইনি জটে আটকে যাবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন? শেষমেশ সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশে জট কাটল। 15ই ডিসেম্বরই হবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট। এদিন দুপক্ষের সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পরিবর্তিত ভোট গ্রহণ কেন্দ্রে যাতায়াতের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। পরিবর্তিত ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। প্রত্যেক বুথে সিসি ক্যামেরার বন্দোবস্তও করতে হবে। পুলিশের উপরে, সরকারের উপরে এবং কোন প্রতিষ্ঠানের উপর আস্থা নেই, বারে বারে প্রমাণ হয়েছে। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে। সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন, যেখানে ব্যালটে নির্বাচন হয়, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করে, কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। এবার একটু আবহাওয়ার খবরে নজর রাখি। এই ঠান্ডার আমেজের মধ্যেও গতকাল থেকে পারদ কিন্তু আবার চড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গে পারদ বেশ কিছুটা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিতের কাছ থেকেই বিস্তারিত আপডেট জানতে চাইবো। দক্ষিণবঙ্গে যেরকম পরিস্থিতি আবার গতকাল থেকে তৈরি হলো, গতকাল আমরা দেখলাম শহরে আকাশ মেঘলা ছিল, সেই পরিস্থিতি কতদিন থাকবে বিশ্বজিৎ? একদম হালকা বৃষ্টিও হয়েছে কলকাতা শহরে দু এক জায়গায়, খুবই সামান্য 0.8 মিলিমিটার। এবং এই পরিস্থিতি যেমনটা তুমি বললে যে কিছুটা গরম বেড়েছে, একদমই রাতের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। গতকাল দিনভর একটা শীতের আমেজ ছিল, কারণ কোল্ড ওয়েভের মতন পরিস্থিতি। দিনের বেলা বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ ছিল। এই পরিস্থিতি আজ অতটা থাকবে না, কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে একেবারে পরিষ্কার আকাশ, কারণ দুটো বিষয়, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটা পাস করে গেছে, এবং আরও একটি যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটিও আগামীকালের মধ্যে স্থলভাগে প্রবেশ করে যাবে, তামিলনাড়ুতে অনেকটা দূরে রয়েছে। আর তার ফলে আগামীকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বাংলায়, এমনটাই পূর্বাভাস। দু এক জায়গায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, কিন্তু আগামীকাল থেকে ধীরে ধীরে পারদ নামবে, এবং সপ্তাহের শেষ দিকে যে পারদ নামবে, যার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা দিচ্ছেন, তাতে কলকাতায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, এবং
জেলার ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে 10 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে এমন একেবারেই তাই, রয়েছে। কেননা যেরকম কাজেই ভাবে একটা- তাপমাত্রা বেড়েছে তাতে আবারও এই ঠান্ডা বাড়লে যে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পাবেন তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে একটু উত্তরবঙ্গের দিকে এবার নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু এরকম তাপমাত্রা হঠাৎ করে না বেড়ে গেলেও কুয়াশার জের কিন্তু রয়েছে, ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, পার্থর কাছে একটু চলে যাব। পার্থ, উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে ঠিক কিরকম, আর ঘন কুয়াশার জেরে উত্তরবঙ্গের জাতীয় সড়ক বা অন্যান্য ক্ষেত্রে জনজীবনে কতটা প্রভাব পড়লো? একেবারেই তাই, গোটা উত্তরবঙ্গের কিন্তু আজকে কুয়াশার দাপট রয়েছে, পাহাড় সমতল সর্বত্র। কালিম্পং থেকে শুরু করে কার্শিয়াং, অন্যদিকে শিলিগুড়ির থেকে রায়গঞ্জ সর্বত্র কিন্তু সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে। স্বাভাবিকভাবেই জাতীয় সড়কগুলিতে অত্যন্ত ধীরগতিতে যান চলাচল করছে, ট্রেন চলাচল যথেষ্ট ধীরগতিতে চলছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তাই বেশ কিছু ট্রেনও কিন্তু বিলম্বে চলবে। যা কুয়াশার দাপট রয়েছে একেবারে মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত। এবং এই যে একদিকে যেমন যেটি আবহাওয়ার যে পূর্বাভাস ছিল যে উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে পাহাড় এবং সমতলে সেখানে কিন্তু তাপমাত্রা পারদ কিছুটা নামবে আজ থেকে, এবং সেই মতো আমরা দেখছি দার্জিলিং গতকাল ছিল 10 ডিগ্রি, আজ সকাল থেকে সেখান থেকে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে রয়েছে। কালিম্পংয়ে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, সমতলের জেলাগুলিতে কিন্তু মোটের উপর 12 থেকে 14 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এসব জায়গায় 12 ডিগ্রি, 11 থেকে 12 ডিগ্রি, কোচবিহার এবং ডুয়ার্স সেখানেও কিন্তু 10 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। শিলিগুড়িতেও তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি আশপাশে। এবং অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যে শীতের স্পেল বেশ ভালোভাবেই অনুভূত হতে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে একটু নজর রাখবো অবশ্যই উত্তর সিকিমের দিকে। উত্তর সিকিমে গতকাল তুষারপাত হয়। উত্তর সিকিম আমরা জানি দীর্ঘদিন ধরে বিপর্যয়ের কারণে রাস্তা বন্ধ ছিল, পর্যটকদের জন্য বন্ধ ছিল উত্তর সিকিম। সেই উত্তর সিকিম খুলে গেছে কিছুদিন আগেই। সেই উত্তর সিকিমে ইতিমধ্যেই শুরু হয়েছে তুষারপাত। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগে আজ দুপুরে হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এই বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন তিনি বক্তব্য পেশ করছেন, সেই বক্তব্যের যদি আমরা নির্যাস বার করি তাহলে বলতেই হবে যে ভারত এখনো পর্যন্ত ধৈর্য ধরেই রয়েছে, ভারত এখনো পর্যন্ত সংযমেই রয়েছে, ভারত এখনো পর্যন্ত বন্ধুত্বপূর্ণ বাতাবরণই চায়। শুনুন। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.